সদ্য দেশ উদযাপন করেছে ৮০তম স্বাধীনতা দিবস। ঠিক তার আগে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর দ্বারা সমর্থিত শেহজাদ ভাট্টি নেটওয়ার্কের সঙ্গে জড়িত ২০০-র বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ১৪ রাজ্যে বড়সড় অপারেশন চালিয়ে দেশ জুড়ে ২০০-র বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে অমিত শাহ জানিয়েছেন, আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী শেহজাদ ভাট্টি নেটওয়ার্ক গুড়িয়ে দিয়েছে মোদী সরকার। জানা গিয়েছে এই অপারেশনের হাত ধরে বহু গ্রেনেড বিস্ফোরক উদ্ধার হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে পিস্তল, পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ দেওয়া অস্ত্র উদ্ধার হয়েছে। এমন কিছু সিসিটিভি ক্যামেরা উদ্ধার হয়েছে যা নিয়ে গুপ্তচর বৃত্তি হচ্ছিল বলে মনে করা হচ্ছে। শাহ বলেন, দেশ জুড়ে চালানো এই অভিযান ভারতের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে এই নেটওয়ার্কটি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এই শেহজাদ ভাট্টি গ্যাংয়ের মুখোশ খুলতে দেশের একাধিক জায়গায় তল্লাশি চলেছে। তবে অসমে পুলিশের স্পেশাল টাস্কফোর্স বহু এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকেই ৩ জন অভিযুক্ত অপারেটিভকে পাকড়াও করে। ওই গোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪শে জুলাই এই অভিযানটি চালানো হয়। অভিযান চলাকালে পুলিশ ৫টি মোবাইল ফোন, সিম কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, ডেবিট কার্ড এবং অন্যান্য নথিপত্র উদ্ধার করে। এরপর একইভাবে দিল্লি পুলিশও বড় অভিযান চালায়। পরবর্তীতে উত্তরপ্রদেশ, হরিয়ানাতেও, মহারাষ্ট্রেতেও অভিযান চলে। পশ্চিমবঙ্গ থেকে সদ্য একের পর এক সন্দেহভাজন পাকিস্তানি অপারেটিভ ধরা পড়েছে। জানা গিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো ৫০০-রও বেশি মোবাইল নম্বর এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নজর রাখছিল। পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলোতে ৪০ জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং হরিয়ানা এসটিএফ প্রায় ৯০ জন যুবককে জিজ্ঞাসাবাদ করেছে। দিল্লিতে ২০ জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দিল্লি পুলিশের তদন্তে জানা যাচ্ছে, অর্থের বিনিময়ে পুলিশ কর্মীদের উপর হামলা চালানো এবং সেই হামলার ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার মতো পরিকল্পনাও সন্দেহভাজনদের মধ্যে থাকতে পারে। উত্তরপ্রদেশের একটি ঘটনায় এক পুলিশ কর্মকর্তার ওপর পাক কর্মকর্তাদের নজরদারি চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। তবে হামলাকারীর অস্ত্রটি ঠিকমতো কাজ না করায় তিনি প্রাণে বেঁচে যান। এছাড়া পাঞ্জাব পুলিশের ৩ সদস্যকে হত্যার দায়ও ভাট্টি সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছিল বলে অভিযোগ রয়েছে। তদন্তকারীরা আরও অভিযোগ করেছেন যে ওই নেটওয়ার্কের সদস্যরা দিল্লি এবং পাঞ্জাবের জনাকীর্ণ হাসপাতাল, একটি রাজনৈতিক দলের কার্যালয়, দিল্লির একটি ঐতিহাসিক মন্দির এবং হিসারের একটি সামরিক ঘাঁটির জিপিএস লোকেশন এবং ভিডিও পাঠিয়েছিল। এছাড়াও গ্রেনেড হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসাবে দিল্লি সোনিপথ মহাসড়কের পাশে অবস্থিত একটি খাবারের দোকানকেও চিহ্নিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। জঙ্গিবাদে ভারত যে শেষ দেখে ছাড়ার নীতি পালন করছে তা ভারতে অ্যাকশনই প্রকাশ পাচ্ছে। আগামী সপ্তাহে ভারতে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকে তারেককে ভারতে আসার আমন্ত্রণ করেছিলেন তিনি। এবার জানা গেল ভারতের তারেকের সফর প্রায় চূড়ান্ত। সূত্রে খবর, আগামী সপ্তাহে দিল্লি আসতে পারেন তিনি। সফরকে ঘিরে ইতিমধ্যেই নয়াদিল্লি এবং ঢাকায় প্রস্তুতি শুরু হয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানা গিয়েছে। তারেকের সফরে নজরে থাকবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক। চলতি বছরে কয়েক মাস পরে ভারতে ব্রিক্স সম্মেলন আয়োজিত হতে চলেছে। জানা গিয়েছে সেই উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য নয়াদিল্লির তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পেতে পারে। তবে সফরের নির্দিষ্ট সূচি এখনো চূড়ান্ত হয়নি। তারেক রহমানের ভারত সফর হলে নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম বৈঠকের দিকে নজর থাকবে দুই দেশেরই। তারেক রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বদল এসেছে। একই সঙ্গে ঢাকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকেও নতুন করে কৌশল নির্ধারণ করতে হচ্ছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয় এবং শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের দাবি নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য আরও প্রকট হয়েছে। তবে নতুন বিএনপি সরকার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বার্তা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও কিছুটা বেড়েছে। গত এপ্রিল মাসে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। 10ই আগস্ট ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের সম্পর্ককে কিভাবে আরো উন্নত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সম্ভাব্য ভারত সফরে দীর্ঘদিনের একাধিক সমস্যা আলোচনায় আসতে পারে। বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে। ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থারও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাই রাজনৈতিক সম্পর্কের উন্নতি হলে এই ক্ষেত্রগুলিতেও দ্রুত ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে জলবন্টন। 1996 সালে স্বাক্ষরিত গঙ্গার জলবন্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা। তা নিয়ে আলোচনাও হতে পারে। বাংলাদেশ ইতিমধ্যে একাধিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক ইস্যুতে ভারতের সহযোগিতা চেয়েছে। তারেক রহমানের সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। নয়াদিল্লি 21 এবং 22 আগস্ট সফরের প্রস্তাব দিয়েছে বলে একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও ঢাকার দিক থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহকে বেশি সুবিধাজনক মনে করা হচ্ছে। আবার কোন রিপোর্টে দাবি করা হচ্ছে আগামী সপ্তাহেই ভারতে আসতে পারেন তারেক রহমান।